আপনারা বলবেন না, তাই তো? ঠিক আছে, এই বাড়ি থেকে আজ লাশ বের হবে আমার। কথাটা বলেই খাবার টেবিল থেকে ছুরিটা নিয়ে বাহাতের শিরা বরাবর চেপে ধরল প্রজ্জ্বল। আতকে উঠলেন হৃদিতার মা। তিনি চিৎকার করে করে প্রজ্জ্বলকে ছুরি ফেলে দিতে বললেন। প্রজ্জ্বল শুনল না। উনি এগোতে নিতেই প্রজ্জ্বল পিছিয়ে গিয়ে আরও একবার শাসিয়ে দিল, শেষবারের মতো। এত কিছুর মধ্যেও ওসমান সাহেব স্বাভাবিক। চশমাটা কিছুটা ঠিকঠাক করে নিয়ে আরামসে সোফায় বসলেন তিনি। স্বাভাবিকভাবেই বললেন, রিদিতা ওর আম্মুর বান্ধবীর বাসায় গেছে চট্টগ্রাম। প্রজ্জ্বল বাঁকা হাসল। ছুরিটা যথাযথ স্থানে রেখে বাসা থেকে বেরুতে নিতেই আতকে দিলেন ওসমান সাহেব। তাচ্ছিল্যের স্বরে বললেন, এত তাড়াহুড়ার কিছু নেই, রিদি দুদিন ওখানে থাকুক আগে, তারপর যেও। আমি আশেপাশে থাকবো, দুদিন পর না হয় ওকে আনতে যাব। দুপুরে খেয়ে যেও। আর তুমি ভেবো না যে ছুরি হাতে ধরেছিলে বলে আমি বলে দিয়েছি রিদিতা কোথায়। আমি চাই সব কিছু ঠিক হয়ে যাক। আর আমি জানি ওই বাটার লাগানো ছুরিতে চামড়া ছাড়া আর কিছুই কাটবে না। প্রজ্জ্বল মুখ গোমড়া করে তাকালো ওসমান সাহেবের দিকে। ভুরুজোড়া বাঁকা করে নিয়ে মনে মনে বলল, সাধে কি আর বলি ধরিবাজ শ্বশুর। পুরোপুরি পাগল না হলেও পাগল কিন্তু হয়েছে বটে। আমার মেয়ে যে কতটা স্ট্রং দেখেছো। ও কিন্তু তোমার মতো ন্যাকামো করেনি, তোমার বাসায় গিয়েছে। আর তুমি বাংলা সিনেমার মতো হাতে ছুরি ধরে বলছো মেয়ে দিয়ে দিন। ভাগ্যিস শ্বশুরটা ভালো পেয়েছো, নয়তো আজ আর এই দুর্দশা চোখে সইতে হতো না। বাটা লাগানো ছুরিতে হাত কাটতে আসছে আহাম্মক। শেফা, ওকে লেবু জল দিয়ে দিও, নেশা বোধ হয় কাটেনি এখনো। রাগে গিজগিজ করে কয়েকটা কথা শুনিয়ে ঘরে চলে গেলেন ওসমান সাহেব। প্রজ্জ্বল বোকা বোকা চাহনি নিয়ে নিজের মামার কথাগুলো শুনল এতক্ষণ। পরপরেই সোফায় ধীপ করে বসে পড়ল ও। বলল, মামুনি লেবু পানি দাও জলদি, বেশি করে দিও। এই ধরিবাজ শ্বশুর আর তার মেয়ের কাহিনীতে সত্যি এবার মাথা ঘুরাচ্ছে আমার, শরীর খারাপ লাগছে, তাড়াতাড়ি যাও। রুদ্রাক্ষ বরণ লালাফ আভা ছড়িয়ে কিছু ঘন্টা আগে গগনে দেখা মিলেছে পূর্ণ প্রভাকরের। তীর করে বয়ে চলা বাতাসে আবহাওয়া এক ছটা বিস্ময় নিয়ে আছে। মেঘমালয়ে ঘনীভূত কালো বর্ষার পাহাড় জমা না হলেও প্রকৃতি পড়েছে দোটানায়। মেঘমালয়ে ডাক হাঁকলেই বৃষ্টি নামবে যেন। একদিন যেতে না যেতেই চট্টগ্রামে সেই কাঙ্ক্ষিত ঠিকানায় এসে হাজির হয়েছে প্রজ্জ্বল। শেফা বেগম সকালে প্রাণপ্রিয় বান্ধবী সীমা হককে জানিয়ে রেখেছেন তার একমাত্র জামাই যাচ্ছে সেখানে। সীমা হক একটু অভিমান করেছিলেন বটে যে রিদির বিয়ে হয়েছে, অথচ তিনি জানেন না। তবে পরবর্তীতেই খুশিতে গদগদ হয়ে উঠেছেন তিনি। এখন সকাল 9টা কি 9:30। এর মধ্যে বহু প্রকারের খাবার দাবার তৈরি করে সাজিয়ে ফেলেছেন সীমা হক। প্রজ্জ্বল আসতে না আসতেই শুরু করে দিয়েছেন তার আপ্যায়ন। খুব মনোযোগ দিয়েই খাবার খাচ্ছে প্রজ্জ্বল। আর কি লাগবে না লাগবে সে নিয়ে জবরদস্তি তদারকি করছেন সীমা হক। এক প্রকার জামাই আদর বলা যায়। খাবার টেবিলেই প্রজ্জ্বলের সামনের একটা চেয়ারে হাজারো অস্বস্তি নিয়ে বসে আছে রিদিতা। ওর কটাক্ষ দৃষ্টি প্রজ্জ্বলের রাজকীয় আয়েশের উপর। প্রজ্জ্বলের উপর প্রচণ্ড বিরক্ত রিদিতা। এসে থেকে একটা বারও ওর দিকে তাকায়নি অবধি। আর খাবারে এমনভাবে মনোযোগ দিয়েছে যেন এ পৃথিবীতে এখন খাওয়া ছাড়া ওর আর বাকি কোনো কাজ নেই। রিদির ভাবনার মাঝেই গমগমে কণ্ঠে সীমা হকের বাড়ির কাজের মহিলা মোমেনা বেগম বললেন, ওই মাইয়া, খাওয়ান সামনে নিয়ে এত লালন চালন করে কিল্লাই, গলা কি কাটা বিচ্ছে লাহি? আয় কি পানি দিতাম, পানি খাবা? ভ্যাবাচাকা খেয়ে গেল রিদিতা। ঠোঁট উল্টে মহিলাটির দিকে তাকালো ও। সেই দুদিন আগে এখানে এসে থেকেই এই মোমেনা বেগম রিদিতাকে সহ্য করতে পারছে না দু চোখে। কেমন করে যেন তাকিয়ে থাকতো রিদিতার দিকে। সামনে পড়লেই মুখ বাঁকিয়ে চলে যেত। কিন্তু কী কারণে এই মাঝবয়সী মহিলা মোমেনা বেগম এমন করছেন তিনিই ভালো জানেন। অথচ আজ প্রজ্জ্বল আসতে না আসতেই তার মুখে হাসির জোয়ার এসেছে। ডাইনিংয়ে পাখা চলা সত্ত্বেও হাত পাখা ঘুরিয়ে চলেছেন প্রজ্জ্বলের মাথার কাছে।
আগ বাড়িয়ে এটা ওটা প্লেটে তুলে দিচ্ছেন তিনি। প্রজ্জ্বল বারণ করেও লাভ হয়নি। তিনি আদর মাখা গলায় ভুলিয়ে ভালিয়ে প্রজ্জ্বলের প্লেটের উপর পাহাড় সমান খাবারগুলোতে চোখ বুলিয়ে হালকা নাক সিটকাল। ছোট্ট একটা খাবারের দলা পাকিয়ে মুখে পুড়ে সামনে তাকাতেই প্রজ্জ্বলের সাথে চোখাচোখি হলো, আর সাথে সাথেই সেই সুযোগে প্রজ্জ্বল চোখ টিপে দিল ওকে। ছোট খাবারের দলাটা আটকে গেল গলায়, কাশি উঠে গেল মুহূর্তে। সীমা বেগম তড়িঘড়ি পানি খাইয়ে দিলেন। আস্তে আস্তে খাও মামনি। সীমা হকের কথা শুনে পানির গ্লাসে চুমুক দিয়ে হালকা বাঁকা হাসল প্রজ্জ্বল। হৃদির দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, হৃদির বয়সটা খুব কম। এই বয়সে প্রেগনেন্সিটা একটু রিস্ক হয়ে যায়। প্রজ্জ্বলের কথা শুনে অবাক চোখে তাকালেন সীমা হক। হৃদিতার মুখ তো হা হয়ে গেছে অলরেডি। কিসব বলছে এই ছেলে? প্রেগনেন্সি মানে? খাওয়া থামিয়ে হা হয়ে চোখ বড় বড় করে প্রজ্জ্বলের দিকে তাকালো হৃদিতা। কিসব বলছো প্রজ্জ্বল? রিদিতা বা শেফা এ বিষয়ে তো আমায় কিছুই বলেনি। অসাবধানতা বশত হৃদিতার প্রেগনেন্সিটা মেনে নিতে পারিনি আমি। বাচ্চাটা না নেওয়ার জন্য বারণ করেছিলাম, তাই এত অভিমান ওর। প্রজ্জ্বল সীমা হককে আরো কিছু বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো। নিজের বয়ে আনা হৃদিতার সেই বানানো ভুয়া প্রেগনেন্সির রিপোর্টটাও দেখিয়ে দিলেন। হৃদিতা শুকনো ঢোক গেল। শেষে কিনা ওর পাতা ফাঁদেই প্রজ্জ্বল ফাঁসিয়ে দিল ওকে। না, এই জেলেকে আর সহ্য করা যাচ্ছে না। এখানে আর কিছুতেই থাকবে না ও। হৃদিতা খাবার ছেড়ে হবে উঠতে নিয়েছে। তখনই মোমেনা বেগম হাত পাখার গতি বাড়িয়ে দিয়ে মুখ ঝামটা মেরে বললেন, স্বামীর সাথে অভিমান করে এখানে এসে বসে আছে মাইয়া। না জানি পেটে বাচ্চা লয়ে কোন পরপুরুষের কথা ভাবতেছে। গলায় তো খাবার আটকাবই। মোমেনা আপা চুপ করুন, কি সব বলছেন? সীমা হক থামিয়ে দিলেন মোমেনা বেগমকে। হৃদিতা রাগ করল না, তবে বিরক্ত হলো, প্রচণ্ড রকমের বিরক্ত। এই মহিলা আর প্রজ্জ্বল দুজনেই জঘন্য হয়ে উঠেছে ওর কাছে। চেয়ার জোর করে সরিয়ে হৃদিতা উঠে গেল ঘরে। হৃদিতা উঠে যেতেই প্রজ্জ্বল খাবার ছেড়ে উঠল। হাত পরিষ্কার করে মোমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, জানেন তো খালা, ওই মেয়ে সারাক্ষণ আমার কথাই ভাবে। তাই তো কাল রাতে ফোন করে বলল, আমি অভিমান করেছি, তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমায়। আর থাকতে ইচ্ছে করছে না। ফোন করেছিল তোমায়? সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলেন সীমা হক। হৃদিতা আমি বলতে পাগল আন্টি। একটা দিন আমাকে না দেখে অভিমান ভেঙে গেছে। নিজে থেকে ফোন করে ডেকেছে, এত ভালোবাসে। হয়ে গেছে আপনার, এবার যেতে পারি? হৃদিতার কথা শুনে চমকে উঠলেন সীমা বেগম। সে কি, আজকে চলে যাবি? মানে কি? প্রজ্জ্বল তো আজকেই এলো, আর দুটো দিন থেকে যা, তোর আঙ্কেলও ফিরুক। বললেন, আন্টি অন্য কোনো দিন আসবো, একদম বাবুকে নিয়ে, আমাদের ছোট্ট পিচ্চিকে নিয়ে। এমন অবস্থায় ওকে কোথাও রাখতে। হৃদিতার দিকে তাকাতেই থেমে গেল প্রজ্জ্বল। হৃদিতার কটমট দৃষ্টি ওর উপর। প্রজ্জ্বল হাসি মুখে সীমা হকের থেকে আজ আসি বলে বিদায় নিল। হৃদিতাও হালকা জড়িয়ে ধরে সীমা বেগমকে সামলে নিল। প্রজ্জ্বল হৃদির লাগেজটা হাতে নিতেই হৃদি পট করেই প্রজ্জ্বলের বাঁ হাতের একটা বাহু চেপে ধরল। প্রজ্জ্বল থতমত খেয়ে হৃদির হঠাৎ ভালো মানুষই খেয়াল করে দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল হৃদিতা ওই মোমেনা বেগমের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে হালকা হাসির রেশ, আর মোমেনা বেগমের চেহারা দেখার মতো হয়েছে। নিকোষ কালো মেঘের ধাঁচ ওনার চোখে মুখে পড়েছে। গেট অবধি প্রজ্জ্বল হৃদিতাকে এগিয়ে দিলেন সীমা বেগম। প্রজ্জ্বল আরও একবার তাকে বিদায় জানিয়ে গাড়ি টান দিল। আধা ঘন্টা যাবৎ গাড়িতে কারো মধ্যে কোনো কথা নেই। ঘণ্টাখানেক যেতেই হৃদিতা হঠাৎ গাড়ি থামাতে বলল প্রজ্জ্বলকে। প্রজ্জ্বল বুঝতে না পেরে গাড়ি থামিয়ে দিতেই হৃদিতা গটগট করে লাগেজ হাতে নেমে পড়ল। প্রজ্জ্বল প্রথমত কিছু বুঝতে না পারলেও মস্তিষ্ক চকিত হতেই গাড়ি একদিকে রেখে লক করে চটপট নেমে পড়ল। প্রজ্জ্বল নেমে রাস্তা ধরে দুদিকে তাকিয়ে কোথাও হদিশ পেল না হৃদিতার। খেই হারিয়ে পিছনের রাস্তা ধরে কিছুটা সামনে দ্রুত গতিতে এগিয়ে গেল প্রজ্জ্বল।
1-2 মিনিটে কোথাও উধাও হলো এই মেয়ে। অদ্ভুত তো, প্রজ্জ্বলের চোখ হঠাৎ রাস্তা ছাপিয়ে ডান দিক ধরে যেতেই মুখে চিন্তিত ভাব কাটিয়ে প্রশস্ত হলো হাসি। ছুটে গেল সেই দিকটায়। রিদিতা সেখানে কাঠের পাতানো একটি ব্রিজ মতো জায়গায় পানিতে পা ডুবিয়ে বসেছে। বিশাল আকার একটা নদী, দেখে মনে হচ্ছে এই জায়গাটা ছোট রকমের একটা ফেরিঘাট, তবে জনমানব শূন্য একেবারে। প্রজ্জ্বল প্যান্ট কুটিয়ে রিদির পাশে বসে পানিতে পা ডুবিয়ে পড়ল। তোরা বাবা মেয়ে এমন উল্টো ধাঁচের কেন বুঝি না। হুটহাট ছোটোখাটো অ্যাটাক করিয়ে দিস আমার। একদিন সুদে আসলে সব প্রতিশোধ নিয়ে নেব। প্রতিশোধ? প্রতিশোধ নেওয়ার কি বাকি আছে আর? আর কিসের প্রতিশোধ নিলেন আপনি আমার জীবনটা এলোমেলো করে? ভালোবাসা আপনি শিখিয়েছিলেন আমায়, মাঝপথে ছেড়ে দিয়ে এখন দরদ উতলে পড়ছে। চলে যান এখান থেকে, খুশি হব। রিদিতার উল্টো ধাঁচের কথায় কর্ণপাত করল না প্রজ্জ্বল। উঠে দাঁড়িয়ে রিদির এক হাত ধরে পড়ল। এসব কথা না হয় বাসায় গিয়ে হবে, এখন চল, ফিরতে দেরি হবে, অনেকটা পথ আছে এখনো। রিদিতা জোর করেই হাতটা ছাড়িয়ে নিল প্রজ্জ্বলের হাতে। উঠে দাঁড়িয়ে কটাক্ষ করে পড়ল, আপনার সাথে এক পা রাস্তাও যেতে চাই না আমি, যেতে চাই না আমি। চলে যান এখান থেকে, অসহ্য লাগে আপনাকে। আপনার থেকে পিছু ছাড়াতে এখানে এসেছি, বুঝতে পারছেন না আপনি? আপনার থেকে বরাবরের মতো মুক্তি চাচ্ছি, এই মুহূর্তে এখান থেকে চলে যান। প্রজ্জ্বল মাথা নিচু করে রিদিতার প্রত্যেকটা কথা শুনল। তারপর হঠাৎ অগ্নি দৃষ্টি নিয়ে রিদির দিকে তাকিয়ে ওর কোমর চেপে কাছে টেনে নিল। শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নিজে সবসময় যা বুঝিস সেটাকে বড় মনে করিস কেন? আমার কথা শোনার তো কখনো প্রয়োজন মনে করিস না। সেদিন পরীক্ষা শেষে এই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম আমি। রাতে তোকে সারপ্রাইজ দেব বলে প্রথমে তোদের বাসার দিকে গাড়ি ছুটিয়েছিলাম। রাস্তায় কতবার ফোন করেছিলাম জানিস? তোর কোনো আইডিয়া আছে কত চিন্তার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফিরেছিলাম? আমার কথার অবাধ্য হয়ে দেরিতে ফিরেছিলি। আমি না থাকায় তখন খুব ডানা গজিয়েছিল। একটা দিন বান্ধবীদের সাথে না বের হলে হতো না? তাও আবার ফিরেছিলি কত রাতে। সেদিন তোদের বাসার রাস্তার সামনে তোর দম ফাটানো চিৎকারে কি অবস্থা হয়েছিল আমার জানিস? থমকে গিয়েছিলাম সেদিন। তোর হৃদয় কাঁপানো চিৎকারে কলিজা ছিঁড়ে যাচ্ছিল আমার। দম আটকে এসেছিল, হৃদস্পন্দন থেমে গেছিল কয়েক মুহূর্তের জন্য। কম্পিত হাত পায়ে তুলে নিয়েছিলাম তোকে। তোর প্রত্যেকটা চিৎকারে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়েছিলাম। প্রজ্জ্বলের কথা শুনে রিদিতার ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফটানি থেমে গেছে অনেকক্ষণ। ছলো ছলো চোখে তাকিয়ে আছে ও প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল রিদিকে আর একটু শক্ত করে চেপে ধরে বলল, সেটুকু অবধি ঠিক ছিল। সেবারের মতো বাঁচিয়ে নিয়েছিলাম তোকে। ভেবেছিলাম তুই ঠিক হয়ে গেলে তোকে নিয়ে বিদেশে পাড়ি দেব আমি। কিন্তু সেই পরিকল্পনা ওভাবেই থেকে যায়। রায়হান আবারও তোকে অ্যাসিড অ্যাটাকের পরিকল্পনা করে। তোদের বাসার চারদিকে লোক লাগানো ছিল আমার। সে ফাঁকেও রায়হান ঢুকেছিল বাসায়। সেদিন রাতে নাইম তোর ওষুধ দিতে এসে রায়হানকে দেখতে পেয়েছিল কার্নিশ বেয়ে উঠতে। সেদিন নাইম না দেখলে হয়তো তোকে হারিয়ে ফেলতাম চিরতরে। রিদিতা এখনো ছলো ছলো চোখে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল আবারও বলল, রায়হান থামিনি সে অবধি। সেদিন পালিয়ে গেলেও পরবর্তীতে নিপাকে কিডন্যাপ করে ও। নিপা আপু? কৌতূহল নিয়ে প্রশ্ন করল রিদিতা। নিপা। কোনো হদিস পাচ্ছিলাম না ওর। রাতুল ভাইয়ার পাগল পাগল অবস্থা। আর এই কারণে হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি। নিপাকে খুঁজে পাওয়ার পর আমি তোকে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাল্টাই। আমি তো এদেশ ছাড়তে পারবো না। আমার পরিবার, মামু মামুনি সবাইকে দেখতে হবে আমায়। তাই তোকে জিসানের সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি সিদ্ধান্তটা ভুল ছিল আমার, কিন্তু তুই ক্ষমা চাওয়ার সুযোগটা অবধি দিসনি। ভালোবাসি কোনোদিন বললি না, আর ডিরেক্ট ঘৃণা করি বলে দিলি। এত সহজে বলছিল। কষ্ট হয়নি? একটু কষ্ট হয়নি? চলে যেতে বললি না? চলে যাব, একেবারে চলে যাব তোর জীবন থেকে। একা থাকতে চাচ্ছিস থাক, দূর থেকেই পাশে থাকবো তোর, তবে কোনোদিন তোর চোখের সামনে আসবো না। প্রজ্জ্বল ছেড়ে দিল রিদিতাকে। গটগটে পায়ে চলে গেল সে। রিদিতার হাত পা কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে।
অকারণেই এই বিশ্বাসযোগ্য মানুষটার একটা অপরাধে এত দূরে ঠেলেছিল ও। হৃদির এবার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, পা দুটো অবশ লাগছে। নিজেকে সামলাতে না পেরে ওখানেই বসে পড়ল হৃদিতা। শ্রাবণ মেঘের দেশে গুরুম গুরুম শব্দ ছড়াতেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। প্রকৃতি দোটানা থেকে মুক্তি পেল। বৃষ্টির শীতলতা হৃদিতাকে ছুতেই চকিত হলো ও। স্বরচিত স্বরে বৃষ্টির ঝমঝমানো শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠল প্রজ্জ্বলের নাম ধরে। হৃদির ডাক কানে যেতেই সব ভুলে গেল প্রজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে হৃদিতাকে বসে থাকতে দেখে ছুটে এলো সে। হাঁটু মুড়িয়ে হৃদির গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে হৃদরানী, কি হয়েছে? আজ এই বর্ষণ ভিজাতে পেরেছে আমার প্রেমিক পুরুষের মন, আবারও ফিরিয়ে দিয়েছে আমার প্রতি দুর্বলতম মানুষটাকে। আজ আমার খুশিতে বর্ষণ আত্মহারা হয়েছে। আমার খুশিতে মেঘ ময়ূরীর হিংসে হচ্ছে। সেই হিংসে পৃথিবীময় ছড়িয়ে দিতে দিতে বলতে চাই, ভালোবাসি প্রজ্জ্বল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। হৃদিতা এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলে 2 সেকেন্ডের জন্য আবদ্ধ করল প্রজ্জ্বলের কম্পিত ওষ্ঠদয়। লজ্জাসিক্ত আখি পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে দৃষ্টি আড়াল করার তাগিদে প্রশস্ত বুকে নিমিয়ে রইল। অবাধ্য হাত খামচে ধরল বুকের কাছে শার্টের অংশ। হৃদরানী, প্রজ্জ্বলের বুকে মাথা গুজে রেখেই বলল হৃদিতা। তখনের লজ্জাজনক কাজে এখনো আখি পল্লব নেতিয়ে আছে। বৃষ্টি থামেনি এখনো। হৃদিতা প্রজ্জ্বল ঘাটের পানিতে পা ডুবিয়ে বসে আছে। আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু বলো তো? হৃদিতা এবার চোখ তুলে তাকালো। কিছু মুহূর্ত প্রজ্জ্বলের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। প্রজ্জ্বল মৃদু হেসে হৃদিকে হাতে দিয়ে আবারও আগলে নিয়ে বলল, এই প্ল্যানটা নিশ্চিত তোর বাবার ছিল। ভুয়া রিপোর্ট বানিয়ে জামাইকে ফাঁসানোর মোক্ষম সুযোগটা কিছুতেই হাতছাড়া করেননি ধরিবাজ শ্বশুর। হৃদিতা আবারও জোর করে হাসলো, বলল, আব্বু আম্মু দুজনেই হেল্প করেছে, তবে আইডিয়া ছিল আমার, আর প্ল্যানটা সাকসেস করে দিয়েছে ফুপ্পি। আম্মা? জি, আপনার আম্মা। ফুপ্পির একজন বান্ধবী গানি ডাক্তার, তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে রিপোর্ট বানিয়ে নিয়েছিলাম। তোদের পুরো বংশটাই ধরিবাজ। দুজনেই হেসে উঠল আবার। হৃদিতা হাসি থামিয়ে কোনো রকমে বলল, আচ্ছা, ওই মোমেনা বেগম কি আব্বুর মতো তোমার উপর ক্রাশ টাশ খেয়েছে নাকি? ওই মহিলা আচ্ছা খচ্চর, আমায় যে থেকে 2 চোখে সহ্য করতে পারছিল না, আর আপনি যেতেই বলে জল। প্রজ্জ্বল হাসল। হৃদির গালে গাঢ় করে অধর ছুঁয়ে বলল, মায়া, মায়া, ও মায়া, তুই বুঝবি না। তোর মতো তিত করলাকে দেখলে সবাই তো ঝগড়া করবেই। আমাকে দেখে শেখ একটু, কত মিষ্টি একটা ছেলে। হ্যাঁ, মিষ্টি না ছাই। টেস্ট করে দেখবি আবার? 2 সেকেন্ডে বোধহয় বুঝতে পারিসনি। প্রজ্জ্বলের লজ্জা মিশ্রিত কথায় চোখ নিভিয়ে প্রজ্জ্বলকে জড়িয়ে ধরল হৃদিতা। ভাবছি আজ কাজী অফিসে বিয়েটা সেরে তারপর এদিক থেকে হানিমুনে চলে যাব। সীমান্তিকে বলে এলাম না, পরের বার পুচকে নিয়ে যাব। চল, বিয়ে করব আজকেই। প্রজ্জ্বল দুহাতে এবার শক্ত করে জড়িয়ে নিল হৃদিতাকে। মাথায় বার কয়েক অধর ছুঁয়ে ফিসফিসিয়ে উঠল। বৃষ্টির তোড় কাঁপিয়ে সেটা পৌঁছে গেল হৃদিতার কর্ণকুহরে। কথা দিয়েছিলাম আগলে রাখবো মরণ অবধি। হঠাৎ এক ভয়ঙ্কর রাত উল্টে পাল্টে দিল সব কিছু। থেমে গেছিলাম আমি মাঝপথে এসে। কষ্ট হলেও ছাড়তে চেয়েছিলাম, জানি এমন ভয়ঙ্কর কোনো রাত না আসুক এই পৃথিবীতে। মায়াময়ের ঝলসানো চেহারার তীব্র চিৎকারে অসহায় না হোক প্রেমিক পুরুষ। তার মেঘবালিকার মায়াময়ের চেহারা দেখে শুধু বারংবার হৃদস্পন্দন বাড়ুক। চঞ্চল হোক হৃদস্পন্দন তার উচ্ছল হৃদয় হরণীকে দেখে। ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি আমার হৃদস্পন্দন থামিয়ে দেওয়া হৃদরানীকে। সম্পূর্ণ গল্পটা কেমন হয়েছে জানাবেন প্লিজ।